হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তুমি তোমার পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। প্রতিদিনকার মতন আজকেও আমাদের ক্লাস শুরু হচ্ছে এবং আজকের ক্লাসেও আমরা যেগুলো দেখব সেটা হচ্ছে এএলপি, আমাদের গত যে পরীক্ষা হয়েছিল তার সিবিটি 1 2018 যে জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো ছিল, সেই প্রত্যেকটা শিফটের জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো নিয়েই আমাদের এই ক্লাসটা অনুষ্ঠিত হয়। যে ক্লাসটা প্রতি সপ্তাহে সোমবার, বুধবার এবং শুক্রবার ঠিক সকাল 9টার সময় অনুষ্ঠিত হয়। তাই সকলকে বলবো নির্দিষ্ট টাইমের মধ্যে যুক্ত হয়ে অবশ্যই করে ক্লাস দেখে নেবে এবং প্রত্যেকটা ক্লাসে আমরা একটা দুটো এইচডব্লিউ দিয়ে থাকি। সেই এইচডব্লিউ গুলোর সঠিক উত্তর করা অবশ্যই একটা নিজের ক্রেডিট। সেই জন্য আমি বলবো পুরো ক্লাসটাকে ফলো করো এবং সব থেকে বড় কথা, অনেকে ভাবতে পারো পিওয়াইকিউ করে কোনো লাভ নেই বা হবে না। দেখো, পিওয়াইকিউ করে কতটা লাভ হবে বা লস হবে আমি সেটা বুঝি না। আমি মনে করি যে কোনো কোশ্চেনই অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা পরীক্ষার ক্ষেত্রে। তাই একটা কোশ্চেন থেকে শুধুমাত্র যে শুধু কোশ্চেনটার উত্তর জানবো এইটুকু মানসিকতা বদলানোটাই বেটার। তার কারণ একটা কোশ্চেনকে নিয়ে সেই কোশ্চেনটার অ্যানালিসিসের মাধ্যমে তুমি অনেক কিছু ইনফরমেশন এবং অনেক কিছু উত্তর তোমার সামনে কিন্তু চলে আসবে, যেগুলো হয়তো তুমি জানো না বা হয়তো জানো সেগুলো ভুলে গেছো। তাই প্রত্যেকটা বিষয় কিন্তু তোমার সামনে নতুনভাবে উঠে আসবে। সেই জন্যে যে কোনো কোশ্চেন সলভ করাটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তোমার পরীক্ষা প্রস্তুতিরই একটা পার্ট। তাই কোশ্চেন মুখস্থ না করে কোশ্চেন রিলেটেড যে ইনফরমেশন গুলো তোমাকে দেওয়া হবে সেইগুলোকে মুখস্থ করার চেষ্টা করো, তাহলেই দেখবে নিশ্চয়ই তোমার উপকার হবে। এর পাশাপাশি যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে একটু ভালোভাবে প্রিপারেশন নিতে চাইছো, যাতে কোনোভাবেই তোমার এবছরের যে চান্স আসতে চলেছে সেই চান্সটা যেন কোনোভাবে মিস না হয়ে যায়, যাতে কোনোভাবেই ল্যাক অফ প্রিপারেশন যেন না থাকে, তো সেই জন্য বলবো আমাদের একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল যে সমস্ত ব্যাচগুলো রয়েছে সেগুলো তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই প্রত্যেকটা ব্যাচই কিন্তু আমাদের ভর্তি প্রক্রিয়া চলছে, মাঝে মধ্যেই অফার আসছে। সেই অফারের সুবিধা নিয়ে আমি বলবো তোমার প্রয়োজন থাকলে অবশ্যই ভর্তি হয়ে যাও। এবং আমাদের এই দুটো ব্যাচে, যে দুটো ব্যাচ দেখতে পাচ্ছ, ম্যাথ অ্যান্ড রিজনিং অ্যান্ড জেনারেল সায়েন্স ম্যাথ রিজনিং কম্বাইন্ড যে সমস্ত ব্যাচগুলো রয়েছে, এই ব্যাচগুলোতে কিন্তু প্রত্যেকটাতেই আমাদের ইনস্টলমেন্টের ব্যবস্থা আছে। তাই যারা ওয়ান টাইম পেমেন্ট করতে পারছো না তারা ইনস্টলমেন্টের সুবিধা নিয়ে ভর্তি হয়ে যাও। তাই বেশি চিন্তা ভাবনা করে, সময় নষ্ট না করে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নাও এবং নিজের প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাও, তাহলেই দেখবে তুমি সাফল্য পাবে। এবং আমাদের যে অ্যাপসটা রয়েছে, সকলকে বলবো অবশ্যই করে অ্যাপসটাকে ইনস্টল করে নাও, কারণ অ্যাপসটা ইনস্টল থাকলে পারে অনেক কিছু বেনিফিট আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বেনিফিট যেটা পেতে চলেছো সেটা হচ্ছে আগামী 24/12/2023 সেই দিনকে আমাদের এই অ্যাপসের মধ্যে একটা ফ্রি মক টেস্ট অনুষ্ঠিত হবে, যেটা সম্পূর্ণ এলপি সিবিটি 1 তার সিলেবাসকে কেন্দ্র করে এবং 75 মার্কসের একটা মক টেস্ট হবে। তাই সকলকে বলবো সেই মক টেস্টে পার্টিসিপেট করতে, এবং মক টেস্টে পার্টিসিপেট করার জন্য কিন্তু তোমাকে অ্যাপসে যুক্ত থাকা গুরুত্বপূর্ণ। তা না হলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না। এর পাশাপাশি বলবো আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে অবশ্যই করে যুক্ত থাকো। এখানে যুক্ত থাকলে ক্লাস নোটিফিকেশন, ইম্পর্টেন্ট আপডেট এবং মক টেস্ট সমস্ত কিছু তুমি জানতে পারবে। লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা এই কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে তুমি সহজেই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। অবশেষে আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস। তার আগে বলে দিই আজকে আমাদের 22তম ক্লাস হচ্ছে। এর আগে 21টা ক্লাস হয়ে গেছে, তার প্রত্যেকটা লিস্ট অর্থাৎ প্লে লিস্টটা আই বটনে আছে, অথবা প্লে লিস্টে যাও, সেখান থেকে তুমি সম্পূর্ণ 21টা ক্লাসের ভিডিও পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে অবশ্যই ক্লাসগুলো করে নেবে, কারণ প্রত্যেকটা ক্লাস কিন্তু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এছাড়া থিওরি বেসিক যা ক্লাস করানো আছে সবগুলোই করতে পারো, আস্তে আস্তে তুমিও ইমপ্রুভ করবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। সেই সঙ্গে দেখে নেব আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন তোমার সামনে চলে এসেছে। বলছে নিম্নলিখিত কোন পদার্থের অবস্থাকে অন্য অবস্থায় পরিবর্তন করতে পারে। বলছে নিম্নলিখিত কোনটি পদার্থের অবস্থাকে অন্য অবস্থায় পরিবর্তন করতে পারে, অর্থাৎ পদার্থের অবস্থা পরিবর্তন করতে পারে কোনটা? আয়তন, তাপমাত্রা, ঘনত্ব, আকৃতি। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে
সেটা হচ্ছে কিন্তু অপশন বি, তাপমাত্রা। অর্থাৎ হিট প্রয়োগ করে আমরা কিন্তু বস্তুকে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসে নিয়ে যেতে পারি, আবার হিট উইথড্র করে গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিন অবস্থায় নিয়ে আসতে পারি। তো এই কনভার্সনটাকেই বলা হয় অবস্থার পরিবর্তন। আমরা জানি আমাদের পদার্থের 5টা অবস্থা থাকে, তার মধ্যে প্লাজমা, কঠিন, তরল, গ্যাসীয় এবং বোস-আইনস্টাইন কনডেন্সেট। এই কটা 5টা অবস্থা, এই 5টা অবস্থার মধ্যে কিন্তু অবস্থার পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রার দ্বারাই কিন্তু আমরা অবস্থার পরিবর্তন করতে পারি। আরো একটা ভৌত রাশি আছে, যে ভৌত রাশিটার নাম হচ্ছে চাপ, যেটার মাধ্যমেও আমরা কিন্তু পদার্থের অবস্থা পরিবর্তন করতে পারি। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন মনে রাখবে, সেটা হচ্ছে আয়তন। আয়তন মানে হচ্ছে কিন্তু বস্তুর মধ্যে, মানে বস্তুটার দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, সেটা হচ্ছে কিউব টিউব, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে। আদার্স অন্য জিনিসের ক্ষেত্রে কিন্তু তার নির্দিষ্ট ফর্মুলা আছে, সেইভাবে বের করতে হয়। ঘনত্ব, ঘনত্ব মানে হচ্ছে একক আয়তনের ভর যেটা, সেটাকেই আমরা ঘনত্ব বলে থাকি। আর আকৃতি, এগুলো পরিবর্তনের মাধ্যমে তো আমরা করতে পারবো না। তো আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে তাপমাত্রা। এখানে তোমাদেরকে একটা প্রশ্ন আমি যেটা করব, সেই প্রশ্নটা SW হিসাবে দিচ্ছি। সকলে আমাকে SW হিসাবে উত্তর দেবে 1, তারপরে উত্তরটা লিখবে। উত্তরটা কি? প্রশ্নটা কি? প্রশ্নটা হলো যে আমাদের পদার্থের অবস্থা, এই যে 4-5টা অবস্থা আমরা পড়লাম বা শুনলাম, এই 5টা অবস্থার একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় পরিবর্তন করার জন্য যে তাপ লাগে, সেই তাপটার নাম কি? প্রত্যেককে বলবো অবশ্যই করে যারা যারা ক্লাস করছো তারা এখনই এই উত্তরটাকে টাইপ করে দাও, এবং দেখবো কতজন তোমরা ক্লাস করো যারা আমার কথা ঠিকঠাক শুনছো বা শুনছো না। সেটা কিন্তু ওই SW যারা সাবমিট করে তাদের থেকেই বোঝা যায়। তার মানে যারা সাবমিট করে না তাদের মধ্যে দুটো জিনিস হতে পারে, এক হয়তো উত্তরটা জানে না, দুই যেটা হতে পারে সেটা হচ্ছে সে অতিরিক্ত জানে, সেটা কাউকে প্রকাশ করতে চায় না, তাই জন্য সে বলে না। এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস হবে। আর যারা বলছে তারা নিজেদের জিনিসটাকে দেখে নিচ্ছে যে হ্যাঁ ঠিকঠাক আছে কিনা, তারা রয়্যাল স্টুডেন্ট, এইটুকু আমি বলতে পারি। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন। বলছে লোহাকে মজবুত ও শক্ত করতে নিচের কোনটি লোহার সাথে যুক্ত করা হবে? তাহলে লোহাকে শক্ত এবং মজবুত যদি করতে হয়, তার জন্য লোহার সঙ্গে আমরা কি যুক্ত করব? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কার্বন। অর্থাৎ লোহাকে শক্ত এবং মজবুত করার জন্য লোহাতে কার্বন মেশানো হয়। এই জন্য ইস্পাতের যদি তুমি দেখো, ইস্পাতের যদি কম্পোজিশন দেখো, তার মধ্যে তুমি কার্বন খুঁজে পাবে। কারণ কার্বন দিয়ে দেওয়া হয় যাতে লোহা শক্ত এবং মজবুত হয়। সেই জন্য লোহার যে বিভিন্ন টাইপ গুলো আছে, সেই টাইপ গুলোর মধ্যে কিন্তু বিভিন্ন পার্সেন্টেজ হারে কিন্তু সেই কার্বনের পার্সেন্টেজের ওপর কিন্তু সেটার ওই টাইপ গুলোর ভিত্তি তৈরি হয়। তো কার্বন কোয়ান্টিটি ওপর কিন্তু লোহার শক্ত এবং মজবুত কতটা হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভরশীল। দস্তা, সোডিয়াম, তামা এগুলো কোনোটাই হবে না। তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি, কার্বন। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন। বলছে সোডিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত কোনটা? সোডিয়াম কার্বনেট, এখানে আমাদের দুটো জিনিস নিয়ে কনফিউশন হবে। দুটো সংকেত আমি লিখছি আগে, তারপর আমি বলছি। একটা হচ্ছে Na2CO3 একটা সংকেত, আর একটা সংকেত NaHCO3। এই দুটো, এই দুটো যদি আমাদের এখানে অপশানে দেওয়া নেই ঠিকই, কিন্তু অপশানে যদি এই দুটো দেওয়া থাকতো, তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট এইটা এবং এটা, এই দুটোকেই উত্তর করত। কেউ কেউ এটাতে করতো, কেউ কেউ এটাতে করতো, ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই দুটো কোশ্চেনেই অ্যান্সার করতো। কিন্তু সোডিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত কি, এটার সঠিক উত্তর হবে এটা। আর তাহলে স্যার এটা কি? এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। যখন বাইকার্বনেট কথাটা আসবে তখন জানবে তার সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত থাকবে। হাইড্রোজেন যুক্ত থাকলে সেটাকে আমরা বলবো বাইকার্বনেট। যেমন এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, তাই জন্য হাইড্রোজেন যুক্ত আছে, তাই বাইকার্বনেট বলছি। আর এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, এই জন্য Na2CO3। তাহলে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনের দিকে। পরবর্তী কোশ্চেন রয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিষম পদটি নির্বাচন করো? কোনটা বিষম? তাহলে আমাদের এটা একটা রিজনিং টাইপ কোশ্চেন দিয়েছে। দেখো এই কোশ্চেনটার মধ্যে অ্যালুমিনিয়াম, রূপো, তামা এই প্রত্যেকটাই কিন্তু মেটাল বা ধাতু, প্রত্যেকটাই কি মেটাল বা ধাতু। কিন্তু কাঁচ হচ্ছে একটা পদার্থ, এটা কি ধাতু? না। সুপার কোল্ড লিকুইড বলা হয় কাঁচকে। অর্থাৎ কাঁচ হচ্ছে একটা কঠিন পদার্থ, বাট এটা হচ্ছে অনিয়তাকার কঠিন পদার্থ, যেটাকে সুপার কোল্ডেড লিকুইডও বলা হয়ে থাকে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কাঁচ।
কারণ বাকিরা ধাতু ও হচ্ছে অধাতু, সেই কারণের জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কাঁচ। নেক্সট আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন। বলছে একটি ধনুক থেকে তীর ছোড়ার সময় ধনুকের স্থিতিশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে ধনুক সকলে নিশ্চয়ই দেখেছো, ধনুক যারা দেখুনি রামায়ণ দেখে নেবে, রামায়ণে ধনুক দেখতে পাবে। তো ধনুক থেকে যখন আমরা তীর ছোড়া হয়, সরি, ধনুক থেকে যখন তীর ছোড়া হচ্ছে, ঠিক আছে, ধনুক থেকে যখন আমরা তীর ছুটছি, মোটামুটি ধরে রাখো এরকমই একটা দেখতে হয় ধনুক, এরকম হয়। আবার এবার মনে করো ধনুক থেকে আমরা কি করছি, তীর ছুটছি, সেই সময় অবস্থাটা ভাবো এইরকম ভাবে, ঠিক আছে, এটা নর্মাল অবস্থায়, এটা হচ্ছে তীর লাগানো অবস্থায়, ঠিক আছে, এরকম, এটা ভাঙা থাকে না যদিও, এরকম টান থাকে, ঠিক আছে, এই অবস্থায়। তো যখন আমরা ধনুকটা স্থির অবস্থায় রয়েছে তখন এরকম রয়েছে। এবার ধনুক থেকে যখন তুমি টেনেছো তখন কি হয়েছে, স্থিতিশক্তি হয়েছে। কেন? এই যে ধনুকের যে ছিলা বলে যেটাকে, এই যে এটা, এই যে তার বা দড়িটা থাকে সেটা, এটাকে যখন কি করছো, টানছো, মানে কি, এর আকৃতি পরিবর্তন হচ্ছে, তার মানে এর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয়েছে। এবার যখন তুমি ছেড়ে দিচ্ছ, তীরটা যখন সামনের দিকে বেরিয়ে যাচ্ছে, তখন সেই স্থিতিশক্তি কিসে রূপান্তরিত হচ্ছে, গতিশক্তিতে। অপশন সি, গতিশক্তি, কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন। ড্যাশ কলা রক্তনালীর ব্যাস পরিবর্তন করে? তাহলে রক্তনালীর ব্যাস পরিবর্তন করতে কোন কলা সাহায্য করে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মসৃণ পেশিকলা। মসৃণ পেশিকলা যেটা রয়েছে তারা কিন্তু আমাদের রক্তনালীর ব্যাস পরিবর্তন করতে সাহায্য করে। যখন বেশি রক্ত যাবে তখন সেটাকে বড় করতে হবে, যখন কম রক্ত যাবে সেটাকে ছোট করতে হবে। এই কাজের জন্য মসৃণ পেশিকলা সাহায্য করে। নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন। মৌমাছির দংশনের থেকে নিম্নলিখিত কোনটি উপশম পেতে ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয়? অর্থাৎ তোমাকে মৌমাছি কামড়েছে, এখন তুমি সেই মৌমাছির কামড় থেকে যে জ্বালা ভাব হচ্ছে সেখান থেকে যদি তোমাকে উপশম পেতে হয় বা রিলিফ পেতে হয়, তাহলে তুমি কি করবে? এখানে কনসেপ্টটা এইভাবে কাজে লাগবে। মৌমাছি যখন কামড়াচ্ছে, তাহলে এখানে একটা প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিই HW, সেটা সকলে আমাকে জানাবে যে মৌমাছির যে হুল, তাতে যে মৌমাছির হুল সেখানে বা মৌমাছির কামড়ের ফলে বা পিঁপড়ের হুলে যেমন থাকে তেমন মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে, সেটা আমাকে কমেন্ট করে জানাবে যে মৌমাছির হুলে এই অ্যাসিড থাকে। সেটা হচ্ছে 7 নম্বর কোশ্চেন HW। তাহলে একটা অ্যাসিড থাকে, আমরা বুঝলাম যে মৌমাছির হুলে একটা অ্যাসিড আছে। সে যখন তোমাকে কামড়েছে বা হুল ফুটিয়েছে তখন কি হচ্ছে, সেই অ্যাসিডটা তোমার হাতের মধ্যে বা যেখানে কামড়েছে সেই স্থানে চলে গেছে, যার ফলে সেই জায়গাটাই তোমার জ্বালা হচ্ছে, ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। এবার একটা অ্যাসিড তোমার শরীরে এসেছে, সেই জায়গাটায় এমন একটা জিনিস তোমাকে দিতে হবে যেটা অ্যাসিডকে প্রশমিত করতে পারে। তাহলে অ্যাসিডকে প্রশমিত করতে পারে কে? সেটা হচ্ছে ক্ষার। তাহলে অ্যাসিডকে প্রশমিত করতে পারে ক্ষার। তুমি যদি একটা ক্ষারীয় পদার্থ ওই জায়গায় দিতে পারো, তাহলে দেখবে তোমার ব্যথা, জ্বালা, যন্ত্রণা উপশম হবে। কারণ ওই অ্যাসিডটা ক্ষারের সঙ্গে নিউট্রালাইজ হয়ে যাবে। তাহলে এখানে অ্যাসিটিক অ্যাসিড দেবে? নিশ্চয়ই দেবে না। একই অ্যাসিড ঢুকেছে, আরো যদি অ্যাসিড দাও তাহলে তো আরো মারাত্মক অবস্থা হবে। বোরিক অ্যাসিড, সেটাও একটা অ্যাসিডিক পদার্থ, সেটাও তুমি নিশ্চয়ই ব্যবহার করবে না। সাধারণ লবণ, ও তো এমনি নিউট্রাল পদার্থ, সেটাকে দেওয়া যাবে না। তাহলে বেকিং সোডা, বেকিং সোডা হচ্ছে কি, একটা ক্ষারীয় পদার্থ। তাই বেকিং সোডাকে আমরা ইউজ করব মৌমাছি দংশনের যে জায়গাটায় কামড়েছে সেই জায়গায় বেকিং সোডা সেটা দিয়ে দেবো। বেকিং সোডা দিলে পারে কি হবে, সে কি করবে, ওই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে দেবে, তার ফলে আমাদের ব্যথা যন্ত্রণাটা কমবে। তাই জন্যে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে অপশন ডি, বেকিং সোডা। এবং অনেকে দেখবে ওই ক্যালসিয়াম, মানে চুন এনে লাগায়, চুন চুন এনে লাগিয়ে দেয় যেখানে কামড়েছে, চুন এনে লাগায়, সেটাও একই কনসেপ্টে কিন্তু লাগানো হয়। যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু একটা ক্ষারীয় পদার্থ, তাই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সেটাকে যখন তুমি ওখানে লাগিয়ে দিচ্ছ তখন কিন্তু সেই জায়গাটায় ব্যথা উপশম হবে। এই জন্য অনেকে দেখবে ওই, মানে সবার বাড়িতে বেকিং সোডা থাকে না, কিন্তু পান খাওয়ার চুন থাকে ম্যাক্সিমাম বাড়িতে, সেই জন্য চুনগুলো এনে লাগিয়ে দেয়। একই কনসেপ্টের উপর ভিত্তি করে লাগানো হয়। নেক্সট, নিম্নলিখিত কোন ভৌত রাশি স্থির থেকে এবং এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তিত হয় না? মানে বলছে এই যে ভৌত রাশিগুলো বলেছে, এর মধ্যে কোন ভৌত রাশিটা স্থির থাকে, এক স্থান থেকে অন্য স্থানে গেলে পরিবর্তন হয় না? তো এখানে মধ্যাকর্ষণ চেঞ্জ হয়, পৃথিবীর মধ্যে চেঞ্জ হয় না, কিন্তু পৃথিবী থেকে চাঁদে গেলে সেটা চেঞ্জ হয়ে যাবে, তাই জন্য এটা পরিবর্তিত হয়, নিতে পারবো না।
ঘর্ষণের কারণে বল, ঘর্ষণের কারণে যে বলটা হয় সেটা হচ্ছে কি, সেই বলটা ঘর্ষণের প্রকৃতির উপর নির্ভর করবে। তুমি একটা সমতল সারফেস যদি নিয়ে এসে দাও বা সারফেসটাকে মসৃণ করে দাও, তাহলে সেই বলের মান কমে যাবে, তাহলে এটা স্থির না। বা অন্য স্থানে গেলে সেটা অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। ঠিক। নেক্সট হচ্ছে ভার। ভার মানে কি? ওজন। ওজন মানে কি? mg, m ইন্টু জি। জি মাধ্যাকর্ষণের উপর নির্ভরশীল। পৃথিবীতে একরকম, চাঁদে একরকম, বৃহস্পতিতে একরকম, তাহলে ভার পরিবর্তন হবে। কিন্তু ভর একটা যে কোনো বস্তুর মৌলিক ধর্ম, যেটাকে কোনোভাবেই পরিবর্তন করা যায় না। বস্তুকে তুমি যেখানে নিয়ে যাও না কেন, সে কিন্তু একদম স্থির থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। তাই সঠিক উত্তর আমাদের যেটা হয়ে যাবে অপশন বি, ভর। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। বলছে মানুষের কাছে শ্রবণযোগ্য শব্দ তরঙ্গ কম্পাঙ্ক কত? তো মানুষের শ্রবণযোগ্য শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কত? ম্যাক্সিমাম স্টুডেন্ট জানো, তারা অ্যান্সার করবে 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ। একদম সঠিক, অপশন ডি কারেক্ট অ্যান্সার। কিন্তু এখান থেকে আমি কয়েকটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে, মনে করো 20 হার্টজের থেকে নিচে কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ কোনগুলো? তাহলে 20 হার্টজের থেকে কম কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ, মনে করো আগ্নেয়গিরির বিস্ফোরণ হবে তার আগে যে শব্দ শোনা যায় সেটা, ভূমিকম্পের শব্দ, সমুদ্রে মনে করো সুনামির মতন বড় প্রলয় ঘটতে চলেছে সেই শব্দ। এগুলো হচ্ছে 20 হার্টজের নিচে শব্দ, যেটাকে বলতে পারো ন্যাচারাল ফেনোমেনা, অর্থাৎ প্রাকৃতিক যে সমস্ত বিষয়গুলো ঘটে, সেই সমস্ত ঘটনাগুলোর যে শব্দ, সেগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের 20 হার্টজের নিচে। যেগুলো আমরা মানুষ হয়ে সেগুলোকে কিন্তু শুনতে পারি না। কেন? আমরা 20 হার্টজের থেকে বেশি শব্দ শুনতে পাই। এবার এই শব্দগুলো কারা শুনতে পারে? যত বন্য জীব জন্তু প্রাণী রয়েছে, তারা কিন্তু এই শব্দগুলোকে শুনতে পারে। এবং সেই জন্যেই তারা কিন্তু এই সমস্ত জিনিস যখন হবে, ভূমিকম্প, অগ্নুদ্গীরণ বা তোমার সুনামি বা বন্যা, এই জাতীয় জিনিসগুলো, বা প্রচন্ড জোরে ঝড় আসতে চলেছে, বৃষ্টি হতে চলেছে, এই জিনিসগুলো দেখবে তারা ঠিক আভাস পেয়ে যায় এবং সেই মোতাবেক তারা কিন্তু চারিদিকে ছুটোছুটি শুরু করে দেয়। আমরা বুঝতে পারি না, কেন? আমরা সেই সাউন্ডটা শুনতে পারি না। আবার 20 কিলোহার্টজের বেশি যে শব্দ, সেই শব্দ কারা শুনতে পায়? কুকুর শুনতে পায়, বিড়াল শুনতে পায়, বাদুড় শুনতে পায়, ডলফিন শুনতে পায়। এরা আবার 20 কিলোহার্টজের বেশি শব্দটাকে শুনতে পায়, অর্থাৎ 20,000 হার্টজের বেশি কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ শুনতে পায়। কিন্তু আমরা শুনতে পাই না। এই জন্য কুকুর, বিড়াল, ওরা ওদের নিজেদের মধ্যে যে কমিউনিকেশন করছে, করার জন্য যে শব্দ ইউজ করছে, সেই শব্দটা আমরা ধরতে পারি না। কেন ধরতে পারছি না? কারণ ওরা তো আল্ট্রাসনিক সাউন্ডের মাধ্যমে কাজ করে। বাদুড় তার রাস্তা চলছে, সে আল্ট্রাসনিক সাউন্ডের সাহায্যে চলছে। তো এই বিষয়গুলো মনে রাখতে হবে। আবার এই 20 থেকে 20,000 হার্টজ এর মধ্যে মশা উঠছে, দেখো তোমার সামনে হয়তো এখন মশা উঠছে বা উঠছে না, যাই হোক না কেন, যে সিচুয়েশনই হোক না কেন, মশার তুমি একটা পু আওয়াজ শুনতে পাচ্ছ। কেন শুনতে পাচ্ছ? ওর যে ডানা ঝাপটাচ্ছে, সেটার যে ফ্রিকোয়েন্সি, সেটা 20 থেকে 20 কিলো হার্টজের মধ্যে, সেই কারণে তুমি শুনতে পাচ্ছ। অথচ তুমি বলো একটা পাখি উঠছে, সেই শব্দটা কি তুমি শুনতে পাচ্ছ? বা অতটা জোরে শুনতে পাচ্ছ? অতটা শুনতে পাচ্ছ না। কেন? তার ফ্রিকোয়েন্সি অনেক কম, সেই কারণের জন্য। তো এই ইনফরমেশন গুলো আমাদের মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে যাব, একটি কন্যা শিশুর কোষে নিম্নলিখিত কোন ক্রোমোজোমের সমন্বয় থাকে? অর্থাৎ একটা শিশু কন্যার দেহের কোষে বা কোষের মধ্যে ক্রোমোজোমের সমন্বয়টা কি হবে, সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে আমাদের মানুষের ক্ষেত্রে কতগুলো ক্রোমোজোম থাকে? 46 জোড়া ক্রোমোজোম থাকে, সরি 46টি ক্রোমোজোম থাকে, অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম থাকে। এই 46টা ক্রোমোজোমের মধ্যে আমাদের 44টা থাকে কি? দেহকোষ গঠনকারী ক্রোমোজোম, আর দুটো থাকে সেক্স ক্রোমোজোম। তো শিশুদের ক্ষেত্রে, অর্থাৎ ফিমেল ক্যারেক্টারিস্টিক যখন হবে, তখন কি হবে? যে সেক্স ক্রোমোজোম দুটো হয়, সেগুলো কি হয়? এক্স এক্স। আর যখন মেল ক্যারেক্টার হবে, তখন হয় এক্স ওয়াই। অর্থাৎ ফিমেলের ক্ষেত্রে হয় এক্স এক্স, এটা হয় ফিমেলের জন্য, আর এক্স ওয়াই এটা হয় মেল ক্যারেক্টারিস্টিকের জন্য। তাহলে এখানে আমাদের যে অপশন দেওয়া রয়েছে, এখানে এ ফর অটোজোমকে ডিনোট করছে। তাহলে 44টি অটোজোম প্লাস হচ্ছে তোমার এক্স ওয়াই, 44টি অটোজোম প্লাস এক্স ওয়াই, এটা হচ্ছে কিন্তু একটা মেল ক্যারেক্টারিস্টিককে রিপ্রেজেন্ট করবে। আর 44টি অটোজোম প্লাস হচ্ছে এক্স এক্স, এটা কিন্তু একটা ফিমেল বডিকে ক্যারেক্টারাইজ করে। তাই জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 44A প্লাস এক্স এক্স। নেক্সট আমরা চলে যাব
আমাদের পরবর্তী কোশ্চেন বলছে যান্ত্রিক শক্তি সমান হয়, তাহলে যান্ত্রিক শক্তি কিসের সঙ্গে সমান হয়? যান্ত্রিক শক্তি সমান হয় গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টি, অর্থাৎ মেকানিক্যাল ওয়ার্ক বা মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি এটা ইজিক্যাল টু হয় পোটেনশিয়াল এনার্জি প্লাস হচ্ছে কাইনেটিক এনার্জির সঙ্গে সমান হয়। তাই আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, গতিশক্তি ও স্থিতিশক্তির সমষ্টি। নেক্সট কোশ্চেন, মানুষের শরীরে কি রূপে শ্বাসরঞ্জক উপস্থিত থাকে? অর্থাৎ আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, আমাদের অক্সিজেনকে ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য, কার্বন ডাই অক্সাইডকে ক্যারি করে আনার জন্য আমাদের একটা রঞ্জক পদার্থ আছে শ্বাসরঞ্জক, যেটার নাম হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন আমাদের রক্তের মধ্যে উপস্থিত থাকে। হিমোগ্লোবিন হচ্ছে একটি লৌহগঠিত রঞ্জক এবং হিমোগ্লোবিন উপস্থিতির কারণেই কিন্তু রক্ত লাল লাল লাগে। তো এই হিমোগ্লোবিন লৌহগঠিত রঞ্জক পদার্থ সে কি করে আমাদের অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগটা গঠন করে তার নাম অক্সিহিমোগ্লোবিন। এইভাবে তারা আমাদের দেহে কিন্তু শ্বাসরঞ্জক থাকে এবং সে এই শ্বাসের সঙ্গে যুক্ত অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এইগুলো পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সঠিক উত্তর হয়ে যাচ্ছে হিমোগ্লোবিন। নেক্সট কোশ্চেন বলছে M1 কেজি ভরের একটি কাঠের ব্লক 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে যখন তার উপর 5 নিউটন বল কাজ করে। M2 কেজি ভরের অপর একটি ব্লক 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে যখন একই পরিমাণ বল এর উপর প্রয়োগ করা হয়। যদি উভয় ব্লক হবে ক কে গ হয়ে গেছে, উভয় ব্লককে যদি একসাথে বাঁধা হয় এবং একই পরিমাণ বল তাদের উপর প্রয়োগ করা হয়, তাহলে কত পরিমাণ ত্বরণ হবে সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে কেসটা কি ঘটলো? আমরা জানি কি প্রযুক্ত বল ইজিক্যাল টু কি হয়, বস্তুর ভর ইন্টু তার ত্বরণ। এটা হয় ফর্মুলা m ইন্টু a। তাহলে আমাদের কি করা হয়েছে, আমরা আগে M1 বস্তুর ভরটা ক্যালকুলেট করব। তার জন্য আমাদের বলা আছে যে 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে আর ত্বরণ দিয়ে ভাগ করে দাও, তাহলে আসছে হাফ। একই রকম ভাবে M2 ভরটা কত হবে? M2 ভরটা হবে, দেখো 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, 20 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি হয়েছে, তার মানে 1/4। এবার আমরা যেটা করেছি, আমরা m ইজিক্যাল টু কি করেছি, M1 এবং M2 দুটো বস্তুকে একসঙ্গে জুড়ে দিয়েছি। তাহলে ভরও কি হবে, জুড়ে যাবে, ভরও জুড়ে দিলাম। তাহলে ভর জুড়ে দিলে কত হচ্ছে, 3/4 হবে ভর। তাহলে ভর আমরা পেয়ে গেলাম 3/4 হয়ে গেছে ভর। এবার আমরা বল কত প্রয়োগ করছি, সেই 5 নিউটন বলই প্রয়োগ করছি। তাহলে A ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, F/m লিখতে পারি। F কত, F হচ্ছে 5, M কত, M হচ্ছে 3/4, তাহলে হচ্ছে কত 20/3। এবার বলো 20/3 মানে কত, 20/3 মানে 6.67। তাই আমাদের অপশন হয়ে যাবে সি কারেক্ট অ্যান্সার। এটা মানে হচ্ছে 6.67, ভাগ করো পেয়ে যাবে এত মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল 6.67 মিটার পার সেকেন্ড স্কয়ার। নেক্সট কোশ্চেন, আধুনিক পর্যায় সারণীতে ক্ষার ধাতুকে কোন শ্রেণীতে রাখা হয়েছে? তাহলে আধুনিক পর্যায় সারণীতে ক্ষার ধাতুকে কোন শ্রেণীতে রাখা হয়েছে? তাহলে আধুনিক পর্যায় সারণীর প্রথম শ্রেণীতে ক্ষার ধাতুকে রাখা হয়েছে, দ্বিতীয় শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুকে রাখা হয়েছে, তৃতীয় এবং অষ্টম শ্রেণীকে যদি দেখো সেখানে ট্রানজিশন এলিমেন্ট যারা রয়েছে তাদেরকে রাখা হয়েছে। 3 নম্বর থেকে 8 নম্বরের মধ্যে তুমি ট্রানজিশন এলিমেন্ট যারা রয়েছে তাদেরকে দেখতে পাবে। আশা করছি বিষয়টা ক্লিয়ার হলো, না হলে যেটা আমাদের করা আছে পিরিয়ডিক টেবিলের ক্লাস সেখান থেকে গিয়ে তুমি পেয়ে যাবে। নেক্সট, নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল? তাহলে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোন বিবৃতিটি ভুল আছে বলতে হবে। বলছে পারমাণবিক আকার উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায়। বলছে পরমাণুর আকার নাকি উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায়। তো ঠিকই বলছে, কারণ উপর থেকে যত নিচের দিকে যাব প্রত্যেকটা পর্যায় চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে একটা নতুন করে কি হবে, কক্ষপথ আসবে। তার ফলে কি হবে, সেখানে অবশ্যই তার আকার বড় হবে। একই শ্রেণীর সমস্ত মৌলের যোজ্যতা একই হয়, একটা একই শ্রেণীর প্রত্যেকটা মৌলের যোজ্যতা সেম হবে, এটাই স্বাভাবিক। একই উপাদানের আইসোটোপকে একই শ্রেণীতে স্থাপন করা হয়েছে, একদমই। হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে, 3জনকে কি করা হয়েছে, একই জায়গায় রাখা হয়েছে। পারমাণবিক ব্যাসার্ধ সাধারণত ডান দিক থেকে বাম দিকে হ্রাস পায়, এটা সম্পূর্ণরূপে ভুল কথা বলছে। কারণ পারমাণবিক ব্যাসার্ধ
তুমি ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে যদি যাও তাহলে হ্রাস পায়। অর্থাৎ তুমি যদি শুরু করো লিথিয়াম থেকে, এদিকে যদি তুমি ফ্লোরিনের দিকে যেতে থাকো তাহলে দেখবে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে, কারণ একই কক্ষপথের মধ্যে ইলেকট্রন ঢুকছে, প্রবেশ করছে, এর ফলে কি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বেশি হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে কক্ষপথ ছোট হচ্ছে। তাই পারমাণবিক ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পায়, কিন্তু কথাটা যেহেতু ডান দিক থেকে বাম দিক বলেছে এটা ভুল, তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, এই বিবৃতিটা ভুল রয়েছে। নেক্সট কোশ্চেন, Q1 এবং Q2 আধানযুক্ত দুটি কণাকে একে অপরের ওপর F বল প্রয়োগের জন্য একটি নির্দিষ্ট দূরত্বে রাখা হয়। যদি দূরত্বের 1/5 করা হয় তাহলে তাদের মধ্যেকার বল কত হবে সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। আমরা জানি দুটো আধানের মধ্যে ক্রিয়ারত যে বল, সেই বলের মান কত হয়, F is proportional দিয়ে লিখি, সেটা হয় Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার, অর্থাৎ Q1 Q2 ইন্টু R স্কোয়ার। আধান দুটোর মধ্যেকার দূরত্ব হচ্ছে R। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে F is inversely proportional R স্কোয়ার। ঠিক আছে, এবার বলছে দূরত্ব যদি 1/5 হয়ে যায় তাহলে দূরত্ব কত হয়ে গেছে, আগে R ছিল, এখন R ড্যাশ কত হয়ে গেছে, R/5 হয়ে গেছে। তাহলে পরে আমাদের কি হয়ে যাবে, মানটা কি হয়ে যাবে, F is proportional F ড্যাশ হবে, বা আমরা একবারে যদি লিখি যে F ড্যাশ বাই F ইজ ইকাল টু, F ড্যাশের জন্য কত হচ্ছে, F ড্যাশের জন্য যে ভ্যালুটা আসবে সেটা কত, 25/R স্কোয়ার হবে, আর নিচে F এর জন্য যে ভ্যালুটা আসবে সেটা 1/R স্কোয়ার আসবে। তাই R স্কোয়ার যদি কেটে যায় তাহলে এদিকে থাকবে 25, তাহলে আমরা F ড্যাশ ইজ ইকাল টু লিখতে পারি 25 ইন্টু F। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, 25A F। নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন, বলছে কাপড় কাচার সোডার কেলাসে কত শতাংশ জল থাকে। তাহলে কাপড় কাচার সোডা যে রয়েছে, সেই কাপড় কাচার সোডার যে কেলাস আছে সেই কেলাসে কতটা জল থাকে। প্রথমে জানতে হবে কাপড় সোডার কেলাস জল সহ যে ফর্মুলা সেটা। তাহলে কাপড় কাচার সোডা কোনটা, যেটা হচ্ছে Na2CO3, সোডিয়াম কার্বনেট, সেটাই হচ্ছে কাপড় কাচার সোডা। এর মধ্যে কেলাস জল কত থাকে, 10 অণু কেলাস জল থাকে। ঠিক, বলেছে কত শতাংশ জল থাকে সেটা বলতে হবে। এই কাপড় কাচা সোডার মোট ভরের কত শতাংশ জল থাকে সেটা তোমাকে ক্যালকুলেট করে দেখাতে বলেছে। তাহলে আগে আমাদের কাজ, এই যে কাপড় কাচা সোডার যে কেলাস জল সহ যে সূত্রটা পেলে, এই সূত্রটা থেকে আগে আমাদের এর আণবিক ভর বের করতে হবে বা আণবিক ওজন বের করতে হবে। তাহলে আণবিক ওজন কত, দুটো সোডিয়াম আছে, একটা সোডিয়াম 23, দুটো সোডিয়াম 2 ইন্টু সি, কার্বন একটা আছে মানে 12, অক্সিজেন আছে 3টে তার মানে 3 ইন্টু 16, প্লাস জল আছে 10টা, 10-এর একটা অণুর ভর কত, 18। তাহলে এখান থেকে কত আসে, 23 দুগুণে 46, প্লাস হচ্ছে 12, প্লাস হচ্ছে 48, প্লাস হচ্ছে 180। তাহলে এখান থেকে সব টোটাল যোগ করলে কত আসছে, 6, 8 8 16, 6 হাতে আছে 1, তারপর হচ্ছে 8 4 12, 12 8 8 হাতে আছে 1, তারপর হচ্ছে 1 1 2, তাহলে 286 এত আসছে আণবিক ওজন। এবার এই এত আণবিক ওজনের মধ্যে আমরা দেখছি কি 180 ওজন কি রয়েছে, জল রয়েছে। তাহলে আমরা কত শতাংশ যখন বের করব, তাহলে 180 বাই আমরা লিখতে পারি 286 ইন্টু পার্সেন্টেজে বের করতে বলেছে, তাই 100 দিয়ে করব। ঠিক আছে, তাহলে এখানে তোমরা এবার কাটাকাটি করো। তো কাটাকাটি করলে পারে ফাইনালি যে উত্তরটা আসবে সেটা আসবে এটা, যেহেতু আমি করে রেখেছি তাই জন্য আমি বলে দিতে পারলাম যে আমাদের এটা আসবে। তোমরা খাতায় ক্যালকুলেশন করবে, অবশ্যই তোমাদের সামনে এই উত্তরটা চলে আসবে। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন, বলছে মটর গাছের কোন বিশেষত্বটি প্রচ্ছন্ন। অর্থাৎ মটর গাছ যে মেন্ডেল নিয়েছিলেন, তার মটর গাছ পরীক্ষার জন্য তিনি প্রায় 7 জোড়া বৈশিষ্ট্যকে নিয়েছিলেন তার মটর গাছের পরীক্ষা করার জন্য। তো সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে থেকে কোনগুলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, কোনটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আমরা জানি দু ধরনের বৈশিষ্ট্য হয়, একটা প্রকট বৈশিষ্ট্য হয়, একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হয়। যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় সেটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর যেটা পেছনে থেকে যায়, ঢাকা থেকে যায়, সেটা প্রচ্ছন্ন। যেমন লম্বা আর বেটের মধ্যে যদি দেখো, লম্বাটা হচ্ছে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য, বেটেটা হয়ে যায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক সেরকম ভাবে
কোন বৈশিষ্ট্যটা বলছে প্রচ্ছন্ন। আমরা এখানে একটা ছবি নিয়েছি, সেই ছবিটার মধ্যে তুমি এখানে দেখানো হয়েছে যে মেন্ডেল যে 7 জোড়া বৈশিষ্ট্য নিয়েছিল, সেই 7 জোড়া বৈশিষ্ট্যের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো কি? একটা নিয়েছিল বীজ, বীজ কিরকম হবে তার উপর ভিত্তি করে নিয়েছিল। ফুলের রং কি হবে তার উপর ভিত্তি করে। মটরশুঁটিটা কিরকম দেখতে হবে, এখন বাজারে মটরশুঁটি উঠছে দেখবে, সেই মটরশুঁটিটা কিরকম হবে দেখতে তার উপর ভিত্তি করে, এবং কাণ্ডটা কিরকম হবে তার উপর ভিত্তি করে। তো সেখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দেখো হলুদ শুঁটি, অর্থাৎ মটরশুঁটি যেটা সেটা হলুদ রঙের হবে, মানে এইটা দেখো প্রকট বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, তাই তো। নেক্সট বলছে সাদা ফুল, ফুলটা সাদা রঙের হবে, ঠিক আছে, সাদা রঙের হবে, এটাও দেখো প্রকট বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে। নেক্সট দেখো বৃত্তাকার বীজ, এটাও দেখো প্রকট বৈশিষ্ট্যের মধ্যেই রয়েছে। তাহলে এগুলো প্রত্যেকটা প্রকট বৈশিষ্ট্য। কিন্তু সংকুচিত বীজ, এই যে সংকুচিত বীজ দেখতে পাচ্ছ ছবিতে, এই সংকুচিত বীজ এটা হচ্ছে একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাই জন্য অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার হলো। ডিটেলসে অনেক ভালোভাবেই পড়ানো হয়েছিল আমরা যখন ইউটিউবে এই ক্লাসটা করেছিলাম। তা অবশ্যই দেখো, আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট বলছে NaCl হলো একটি লবণ যা গঠিত হয়। তাহলে NaCl লবণটা গঠিত হয় কিসের মাধ্যমে? তো NaCl যে গঠিত হয় সেটা কিসের মাধ্যমে গঠিত হয়? সেটা হয় তুমি NaOH এবং তার সঙ্গে HCl এর যদি বিক্রিয়া করো, তাহলে পরে তোমার NaCl প্লাস জল উৎপন্ন হয়। তাহলে NaOH এটা একটা তীব্র ক্ষার, HCl এটাও একটা তীব্র অ্যাসিড। তাহলে তীব্র ক্ষার আর তীব্র অ্যাসিডের বিক্রিয়ার ফলেই NaCl লবণটা গঠিত হয়। তাই জন্য অপশন সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন। বলছে একটি ছেলে 2 মিটার উচ্চতায় 120 নিউটন ওজনের একটি বাক্স তুলছে, তার দ্বারা কৃতকার্যের পরিমাণ কত? তাহলে আমরা জানি কৃতকার্য সেটা ইজিক্যাল টু কি হয়, বস্তুর ওপর প্রযুক্ত বল ইন্টু সরণ ইন্টু কস থিটা হয়। তাহলে একটা বস্তুকে যখন তুলছে নিচে থেকে ওপরের দিকে, তখন কি ও যে 120 নিউটন বলটা প্রয়োগ করছে নিচের থেকে ওপর দিকে, বস্তুর সরণ কোন দিকে হচ্ছে সেটাও নিচের থেকে ওপর দিকে হচ্ছে, অর্থাৎ থিটা ইজ ইকাল টু 0 ডিগ্রি, আর কস থিটা 0 মানে কত 1 হয়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এফএস, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকাল টু এফএস, এই ফর্মুলাটি কাজ হবে। এবার এখানে এফ এর ভ্যালু দেখো তোমাকে বলে দিচ্ছে 120, আর এস দেখো 2 বলেছে, তাহলে হচ্ছে কত 240 জুল। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন এ 240 জুল, যেটার মাধ্যমে আমাদের 20 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর চলে এলো, এবং সেই সঙ্গে আমাদের আজকের ক্লাসের 20খানা কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। নেক্সট তোমাদের যেটা বলবো, যারা এলপি প্রিপারেশন নিচ্ছ, এলপি এবং টেকনিশিয়ানের হয়তো পরীক্ষা আমাদের 2024 সালেই অনুষ্ঠিত হবে, তো তার সিবিটি টুর জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ সাবজেক্ট কিন্তু বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। যেমন জেনারেল সায়েন্স, ম্যাথ, রিজনিং যেমন গুরুত্বপূর্ণ, একই সঙ্গে কিন্তু বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িংও গুরুত্বপূর্ণ। যারা সঠিকভাবে প্রিপারেশন করতে চাও, যাদের কাছে লক্ষ্য এএলপি যারা পেতে চাও, তাদেরকে কিন্তু আমি একটাই জিনিস সাজেস্ট করতে পারি যে এখন থেকে কিন্তু এই সাবজেক্টের প্রিপারেশন শুরু করো, না হলে কিন্তু পরে নিজেকে পস্তাতে হবে, এটুকু আমি বলে রাখতে পারি। এছাড়া আমি তোমাদেরকে বলবো যে নেক্সট আগামী বুধবারের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং গুছিয়ে তুমি তোমার পরীক্ষা প্রস্তুতি নিতে থাকো এবং সামনের দিকে এগিয়ে যাও। ততক্ষণ পর্যন্ত সকলকে গুড বাই।